How are you? I think you are well by the grace of the Almighty Allah. I'm fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Karanigundo, Dhaka. Okay, dear students, today's lesson or topic is punctuation. আজকে আমরা পাংচুয়েশন অর্থাৎ জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। ফার্স্ট অফ অল, আই এম গোয়িং টু টেল অ্যাবাউট punctuation. Punctuation is the system of signs or symbols given to reader to show how a sentence is constructed and how it should be read. What is the importance of punctuation? অর্থাৎ পাংচুয়েশনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি? Punctuation is essential and is used to convey and clarify the meaning of written language. Getting punctuation wrong can change the entire meaning of a sentence. Okay, অর্থাৎ পাংচুয়েশনের গুরুত্ব হচ্ছে এতটা বেশি যে আমরা বিশেষ করে কোনো একটা লিখিত কোনো ভাষার স্পষ্টকরণ এবং ভাষাকে চমৎকারভাবে, সুন্দরভাবে, শ্রুতিমধুরভাবে অপরের কাছে উপস্থাপন করতে পারাটাই হচ্ছে এই জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের একটি কাজ। কারণ ধরে নাও তুমি একটি মেঠো পথ ধরে হাঁটছো এবং হাঁটছো, হেঁটেই যাচ্ছ, তাহলে হাঁটতে হাঁটতে কোনো না কোনো স্থানে গিয়ে এই রৌদ্র করজ্জ্বল এই দুপুরে হাঁটতে হাঁটতে কোনো না কোনো স্থানে তোমাকে থামতে হবে, একটু বিশ্রাম নিতে হবে। ঠিক তেমনি প্র্যাকটিক্যাল জীবনের মতো গ্রামারটাও কিন্তু একটি বাক্য তুমি এক নিঃশ্বাসে বিশাল একটি বাক্য কিন্তু পড়তে পারবে না, তোমাকে অবশ্যই কোনো না কোনো স্থানে থামতে হবে। এই থামার জন্যই কিন্তু এই ইংলিশ রিটেন ইংলিশে এই পাংচুয়েশনের উদ্ভব হয়েছে। আমরা একটু ইংলিশের সংজ্ঞাটা এখানে আমরা হোয়াইট বোর্ডে লিখেছি। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। ডেফিনেশন সংজ্ঞায়িত করেছি। পাংচুয়েশন mark or punctuation signs are symbols that are used in sentences and phrases to separate sentences and their elements to clarify meaning. অর্থাৎ এই জ্যোতিচিহ্ন কিংবা জ্যোতিচিহ্নের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি প্রতীক স্বরূপ এবং এগুলো কিন্তু বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যকে এবং কোনো একটি শব্দগুচ্ছকে কী করতে, একটি বাক্য থেকে পার্থক্য বা স্বতন্ত্র করতে, বিশেষ করে কোনো একটি বাক্যের অর্থকে ক্ল্যারিফাই, স্পষ্টকরণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। দেখো বাংলায় সংজ্ঞায়িত কিভাবে করা হয়েছে। বিরতি জ্ঞাপনের জন্য লিখিত বাক্যের ভিতরে, কোনো একটি বাক্যের ভিতরে বা শেষে যে সমস্ত বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বিরতি চিহ্ন বা জ্যোতিচিহ্ন অথবা ইংলিশে বলা হয় পাংচুয়েশন মার্কস বলা হয়। এবার
Now let us see a list of punctuation marks, অর্থাৎ জ্যোতিচিহ্ন এবং বিরাম চিহ্নের একটি তালিকা আমরা লক্ষ্য করি, যেটা একটু আগে আমরা সংজ্ঞায়িত করেছি। এখন এটা আমাদের চেনা উচিত কোনগুলো, কোন কোন চিহ্নগুলো একটি জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন হিসেবে চিহ্নিত। দেখো একটা লিস্ট করা হয়েছে পাঞ্চুয়েশন মার্কস এর নাম। ফুল স্টপ, এটাকে অর্ডারও বলা হয়। দেখো এটার চিহ্নটা হচ্ছে একটা ডট বা ফোঁটার মতো। এটার ব্যাখ্যা হচ্ছে দীর্ঘতম বিরতি নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়, ফুল স্টপটি ব্যবহৃত হয়। কমা, দেখো চিহ্নটি, এটা স্বল্পতম বিরতি নির্দেশ করে। বিশেষ করে ফুল স্টপের যতটুকু থামার প্রয়োজন হয় তার চেয়ে কম থামাটাই হচ্ছে কমা। কোলন, দুটো ফোঁটা দেখো উপর নিচে, এই কোলনটা হচ্ছে সেমিকোলন অপেক্ষা দীর্ঘ বিরতি নির্দেশ করে। সেমিকোলন হচ্ছে একটু তার স্থিতিটা, অর্থাৎ তার অবস্থানটা একটু বেশি, সময়টা একটু বেশি। সেমিকোলন দেখো একটি ফোঁটা এবং তার নিচে একটা কমার মতো, এটা হলো সেমিকোলন বলা হয়। কমা বা ফুল স্টপ এই দুই চিহ্নের ক্ষেত্রে কমা অপেক্ষা বেশি, কমা অপেক্ষা তার সময়টা বেশি, এবং ফুল স্টপ অপেক্ষা কম, ফুল স্টপের চেয়ে কম সময় এই থামার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেমিকোলন। কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু বিশেষ করে ডাইরেক্ট কোশ্চেন নির্দেশ করে, অর্থাৎ ডাইরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই কোশ্চেন মার্কসটি ব্যবহার করি। শুধু তাই নয়, আমরা টেক কোশ্চেনেও কিন্তু এই কোশ্চেন মার্কস ব্যবহার করে থাকি। নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ যেগুলো আসলে আবেগের, আকস্মিক ভাবাবেগের বিষয় নির্দেশ করে বা আবেগের বিষয়টিকে নির্দেশ করে। একটা বিস্ময়সূচক চিহ্নটাই হচ্ছে একটি আবেগের বহিঃপ্রকাশের একটি চিহ্ন। ইনভার্টেড কমা, দেখো উপরে দুটি কমার মতো এবং উপরেও আরেকটি দুটি কমার মতো একটি বন্ধনীর মতো। এগুলো কি করে কোনো একটি বক্তার বক্তব্যকে একটি স্থানে আবদ্ধ করে বা কোনো কবির কবিতার লাইনকে আবদ্ধ করে। বিশেষ করে ন্যারেশনে কিন্তু আমরা ইনভার্টেড কমার ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করি। অ্যাপোস্ট্রফি, দেখো উপরে একটা অংশ, কোনো শব্দে বর্ণের বিলোপ সাধন করতে বা বর্ণকে কমিয়ে দিতে এই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় অ্যাপোস্ট্রফি এটা কোনো কোনো সময় কোনো কোনো শব্দকে মানে অর্থাৎ এর বা র ইত্যাদি অংশটাকে কোনো একটি শব্দের সঙ্গে আনতে গিয়ে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহৃত হয়। যেমন করিমস, করিমের, করিমের, রহিমস, রহিমের ইত্যাদি। এই যে এর বা র ইত্যাদির অর্থে আমরা এই অ্যাপোস্ট্রফিটি ব্যবহার করে থাকি। ড্যাশ, দেখো একটু হাইপেনের চেয়ে একটু বড়, এটা হলো আকস্মিক, আকস্মিক, ঠিক আছে, চিন্তার পরিবর্তন বা আকস্মিকভাবে থেমে যাওয়া একটা স্থানে, তখন আমরা এটা ব্যবহার করি, বিশেষ করে ড্যাশটি। হাইপেন, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড গঠনে এই হাইপেন শব্দটি, এই চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে অ্যাস্টারিচ, এটা হচ্ছে স্টার চিহ্ন বা তারকা চিহ্নিত চিহ্ন। এটা বিশেষ করে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সে কারো মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আমরা এটা ব্যবহার করে থাকি। নাও dear students, I am going to tell about the use of full stop and about the use of comma. Use of full stop, দেখো রুল 1, আফটার, আমরা বিশেষ করে আফটার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে, অপটেটিভ সেন্টেন্সের শেষে, সিম্পল সেন্টেন্সের শেষে, কমপ্লেক্স সেন্টেন্সের
শেষে এবং কম্পাউন্ড সেন্টেন্সের শেষে ফুল স্টপ এই চিহ্নটি ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ থেকে শুরু করে কম্পাউন্ড পর্যন্ত উদাহরণ দিয়েছি, যাতে তোমরা বিষয়টি এই নিয়মটি যে নিয়মটির বিষয়ে তোমরা সম্যক ধারণা পেতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো বাক্যের শেষে কীভাবে ব্যবহৃত হচ্ছে। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়, দেখো ফুল স্টপ। হি ডাজ নট গো টু কলেজ, সে কলেজে যায় না, এখানেও কিন্তু ফুল স্টপ ব্যবহৃত হয়েছে, দেখতে পেয়েছো। ইম্পারেটিভ কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ, হাবোধক, আবার নেগেটিভ দুটি অংশে বিভক্ত বলে আমি কিন্তু দুটি বাক্য এখানে এনেছি। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো আদেশ, অনুরোধ সূচক যে বাক্যগুলো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এখানে কিন্তু দেখো ফুল স্টপ রয়েছে। লেটস মানে লেট আস গো আউট ফর আ ওয়াক, চলো আমরা বাইরে হাঁটতে যাই, এখানেও কিন্তু দেখো একটা ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটি উদাহরণ রয়েছে। অবজেক্টিভ সেন্টেন্স দেখো বিশেষ করে অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে আমরা লক্ষ্য করি, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস শব্দটির অর্থ হল সহায়, আল্লাহ তোমার সহায় হন। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অর্থাৎ অবজেক্টিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্যের শেষেও কিন্তু ফুল স্টপ ব্যবহৃত হয়। এবার ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো উপরের দিকে সিম্পল সেন্টেন্সে কিভাবে ফুল স্টপ ব্যবহৃত হয়। হি ইজ টু ইমাজিন, সে এতই দরিদ্র গরিব যে কল্পনা করা যায় না। দেখো, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে একটি উত্তেজনাকর একটি খেলা, খুবই চিত্তাকর্ষক, অর্থাৎ এক্সাইটিং, উদ্দীপক একটি খেলা। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই বাক্যগুলো সবই হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ এবং প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স দেখো জটিল বাক্যের ক্ষেত্রে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আইল গো মানে আই উইল গো, আমি যাব, এই বাক্যের মধ্যেও দেখো ফুল স্টপ ব্যবহৃত হয়েছে সবার শেষে। অ্যাজ হি ওয়াজ ডিসঅনেস্ট, যেহেতু সে ছিল অসৎ, হি ওয়াজ পানিশড, সে শাস্তিপ্রাপ্ত হয়েছিল। এই দেখো এখানেও ফুল স্টপ বাক্যের শেষে। এই দুটি বাক্যও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। কম্পাউন্ড সেন্টেন্স দেখো, হি ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড সো, সে ছিল অসৎ এবং এই কারণেই হি ওয়াজ পানিশড, এবং সে কিন্তু শাস্তিপ্রাপ্ত হয়েছিল। এখানেও দুটি উদাহরণ রয়েছে, একটি উদাহরণ রয়েছে। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যালাস, ওই যে বিস্ময়সূচক চিহ্ন দেখছো, অ্যালাস আই এম আনডান, হায় হায় আমার সর্বনাশ হয়েছে, ওহ ডিয়ার, শেম শেম, এগুলো সবই হচ্ছে এই যে নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন রয়েছে বলে এগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা রুল 1 ইতিমধ্যে আলোচনা করেছি, আশা করি তোমরা এই বাক্যগুলোর বিশ্লেষণের মধ্য দিয়ে বুঝতে পেরেছো কোথায় ফুল স্টপ বসে। রুল 2, ফর অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো একটি শব্দের বা বাক্যে কোনো সংক্ষিপ্তকরণ যে বিষয়গুলো রয়েছে, যেমন MA মাস্টার্স অব আর্টস, MBBS ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি, এগুলোর বিস্তারিত সেভাবে পুরোপুরি শব্দগুলো না বলে সেগুলোর একটি সংক্ষিপ্ত রূপই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ফুল স্টপগুলো ব্যবহার করে থাকি। আফটার ইটিসি, অর্থাৎ এক্সেট্রা, ইটিসি মিন ছিল এক্সেট্রা, পুরো না লেখে আমরা কিন্তু ইটিসি দিয়ে একটা ফুল স্টপ ব্যবহার করি। তারপরে ইজি, ফর এক্সাম্পল, এক্ষেত্রেও আমরা কিন্তু ফুল স্টপ ব্যবহার করি। FRCS, PM পাস্ট মেরিডিয়ান, বা PM অনেকে বলে প্রাইম মিনিস্টার, নোটিশ বোর্ড, টেক নোটিস, এগুলোর পাশে আমি লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। বিশেষ করে সময়ের ক্ষেত্রে PM লেখা থাকে, AM লেখা থাকে, NT মেরিডিয়ান, এগুলো তোমাদের জানার জন্য লেখা হয়েছে যাতে তোমার জ্ঞানটা আর একটু বাড়ে।
তো আশা করি রুল 2টি বুঝতে পেরেছো। এবার ইউজ অফ কমা, অর্থাৎ কমার ব্যবহার আমরা দেখব। অ্যাকচুয়ালি পাঞ্চুয়েশন, এই গ্রামারটি একটু ব্যাপক এবং অনেক নিয়মের অধীন। এই নিয়মগুলো একদিনের লেকচারে সম্ভব নয়, আমাকে হয়তো আরেকটা লেকচার তোমাদেরকে দিতে হবে। রুল 3, আফটার টু মোর ওয়ার্ডস, আই ইট রাইস, পটেটো, ডাল, এটসেট্রা। দেখো, অধিক সংখ্যক শব্দ যখন থাকবে, তখন পরপর থাকবে, তখন আমরা কমা ব্যবহার করব। আফটার 2 মোর ওয়ার্ডস, অর্থাৎ 2-এর অধিক শব্দগুলো থাকবে। এবার রুল 4, অর্থাৎ 4 নম্বর যে নিয়মটি রয়েছে, নিয়মটি কী রয়েছে দেখো, ফর অ্যাপোজিশন। অ্যাপোজিশন হলো কোনো একটি নামজাতীয় শব্দকে অতিরিক্ত শব্দসমূহ, নামজাতীয় অতিরিক্ত শব্দসমূহ সেটি অ্যাডজেক্টিভ যুক্ত হতে পারে অথবা নামজাতীয় হতে পারে, সেটি দিয়ে সেই নামজাতীয় শব্দটিকে আরও বেশি বিস্তারিত সকলের কাছে তুলে ধরা, এটাকে অ্যাপোজিশন বলা হয়, নাউনিং অ্যাপোজিশন বলা হয়। মিস্টার জনাব রহমান আ গুড টিচার, একজন ভালো শিক্ষক, কামস হিয়ার, এখানে আসে। এখানে হেয়ার, অনেকে হেয়ার উচ্চারণ করো, আসলে হেয়ার হবে না, কাম হিয়ার, হিয়ার। দেখছো, উচ্চারণটি খেয়াল রাখতে হবে। এটাকে বলা হয়, এই যে জনাব রহমান, তিনি, এই ব্যক্তিটির সম্পর্কে আরেকটু তথ্য দেওয়া হয়েছে, আ গুড টিচার, একজন ভালো শিক্ষক। এটাই হচ্ছে নাউনিং অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনের ক্ষেত্রেও আমরা কিন্তু এই কমা ব্যবহার করে থাকি। রুল 5, আফটার পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ আমরা জানি ভার্বের বেস ফর্মের সঙ্গে বা মূল ফর্মের সঙ্গে, মূল আকারের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। আবার পাস্ট পার্টিসিপল রয়েছে, পারফেক্ট পার্টিসিপল রয়েছে, আমরা ওই বিস্তারিত বিষয়ে যাব না। আফটার পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে, ঠিক শব্দগুচ্ছের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কমা ব্যবহার করি। যেমন কামিং হিয়ার, এখানে এসে উই স হিম, আমরা তাকে দেখলাম। এই কামিং, এই কাম নামক মূল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়েছে এবং তার সঙ্গে হিয়ার নামক একটি শব্দ রয়েছে, এই দুটি মিলে হয়েছে পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ একটি শব্দগুচ্ছের আচরণ করছে বলে এই শব্দগুচ্ছের পরে আমরা কিন্তু কমা ব্যবহার করেছি। দেখো, রুল 6, বিফোর পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপলের ফ্রেজের পরেও ব্যবহার করব, আবার পার্টিসিপল ফ্রেজের আগেও আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো, দি কিং হ্যাভিং ডিফিটেড দি এনিমি মার্চড টু দ্য ক্যাপিটাল। দি কিং হ্যাভিং ডিফিটেড, অর্থাৎ রাজাটি হ্যাভিং ডিফিটেড দ্য এনিমি, অর্থাৎ শত্রুকে পরাজিত করার পরে সে কোথায় গেল, মার্চ টু দ্য ক্যাপিটাল, অর্থাৎ সে রাজধানীর দিকে অগ্রসর হলো। এবার দেখো, হ্যাভিং ডিফিটেড, এই হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপলের আগে দেখো এই যে একটি কমা ব্যবহৃত হয়েছে, লক্ষ্য করেছো, এই কমাটি হচ্ছে বিফোর পার্টিসিপল ফ্রেজ, এই যে পার্টিসিপল ফ্রেজের আগে অবস্থান করছে। এই যে হ্যাভিং ডিফিটেড দ্য এনিমি, এই পুরাটার পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের আগে একটি কমা ব্যবহৃত হয়েছে। আশা করি এই রুলটি বুঝতে পেরেছে। এবার দেখো রুল 7, ফর ডেট, অ্যাড্রেস অ্যান্ড টাইম, অর্থাৎ কোনো তারিখ, সময় ইত্যাদির বা কোনো একটি সালের আগেও আমরা কিন্তু কী করতে পারি, কমা ব্যবহার করি। যেমন দেখো, 2 মার্চ, 1971, একটা ডেট এবং সাল, পুরোটাই একটা কিন্তু ডেট এবং সাল দেওয়া আছে, তার আগে আমরা কিন্তু সালের আগে কিন্তু ব্যবহার করেছি কমা। এবার দেখো রুল 8, ফর লিঙ্কার্স অর ফ্রেজ ওয়ার্ড। দেখো, শুধু কেবল লিঙ্কার্স বা কানেক্টর বা সংযোগকারী শব্দগুলোই নয়, বরং ফ্রেজ ওয়ার্ড বা শব্দগুচ্ছের শব্দগুলো পরে, শব্দগুচ্ছের বা লিঙ্কার্সের আগে কিংবা শব্দগুচ্ছের পরে
বা শব্দগুচ্ছের আগে এই কমা ব্যবহৃত হতে পারে। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো। হাউ এভার, সে যাই হোক, উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। হাউ এভার এই শব্দটি হচ্ছে লিঙ্কার্স বা কানেক্টরস বা কানেক্টরস, লিঙ্কার্স, লিঙ্কিং ওয়ার্ড, নানাভাবে কনজাংশনও বলা যেতে পারে। কনজাংশন, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স, নানাভাবে এটাকে ব্যক্ত করা হয়, নামকরণ করা হয়। এখানে দেখো হাউএভার নামক লিঙ্কার্সের পরপর কমা ব্যবহৃত হয়েছে। আবার দেখো আই দেয়ারফর, এই যে দেয়ারফর শব্দটি একটি লিঙ্কার্স, এই দেয়ারফর শব্দটির আগে দেখো একটি কমা ব্যবহৃত হয়েছে, পরেও একটি কমা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা বলেছিলাম যে লিঙ্কার্সের পরেও বসতে পারে কমা, আবার লিঙ্কার্সের আগেও বসতে পারে কমা। দেখছো, প্রমাণস্বরূপ এই বাক্যের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করছি। I therefore hope that you will make necessary arrangements to hold the meeting. এবার দেখো বাই দ্য ওয়ে, এই দেখো ফ্রেজ ওয়ার্ড, এই যে ফ্রেজ ওয়ার্ড, আমি লিঙ্কার্স দুটি বাক্যের মধ্যে এনেছি আর একটি বাক্যের মধ্যে ফ্রেজ ওয়ার্ড এনেছি, যাতে তুমি এই নিয়মটি তোমরা বুঝতে পারো। বাই দ্য ওয়ে, হোয়ার ইজ ইউর কাজিন স্টেইং, দেখেছো? তা আশা করি লিঙ্কার্স এবং ফ্রেজ ওয়ার্ডের এই নিয়মটা বুঝতে পেরেছ। এবার দেখো রুল 9 ফর ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস সম্বোধন কারক, সম্বোধন, কাউকে সম্বোধন করা, আহ্বান করা। ও আল্লাহ, ওহে আল্লাহ, গিভ আস পিস অ্যান্ড হ্যাপিনেস, আমাদেরকে দান করুন শান্তি এবং সুখ। অভয় চন্দ্র, অভয় চন্দ্র, হ্যাঁ, গোজ দেয়া, অভয়চন্দ্র গোজ দেয়া, অর্থাৎ অভয়চন্দ্র সেখানে যায়। এখানে দেখো অভয়চন্দ্রের এই গোজ দেয়া, সেখানে যাও, অভয়চন্দ্র সেখানে যাও, এই যে বলা হয়েছে অভয়চন্দ্রকে ইন্ডিকেট করে, অর্থাৎ তাকে সম্বোধন করে ভোকেটিভ কেসের আলোকে, সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্টস, আমি আগেই বলেছিলাম আজকে লেসনে যে আসলে পাংচুয়েশন এটা একদিনের লেকচারে কিন্তু আসলে কমপ্লিট একটা মোটামুটি একটি ধারণা হয়তো পাবে না। এটার জন্য আরও হয়তো একটি লেকচার প্রয়োজন হবে। আশা করি আজকের এই লেসনটি তোমরা বুঝতে পেরেছো। এই গ্রামাটিক্যাল কনসেপ্ট এগুলো মনে রাখবে এবং এগুলো তোমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কিংবা আমাদের যে তোমাদের সামনে যে এইচএসসি ফাইনাল এক্সাম রয়েছে সেগুলোতে এগুলো খুবই ফলদায়ক ভূমিকা পালন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ ফর দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।